বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
অযথাই চিন্তা করছো মা? অযথা চিন্তা করছি না। সন্ধ্যা হয়ে এলো, পঙ্গু মানুষ সেই সকালে দুটো ভাতে ভাত মুখে দিয়ে বেরিয়ে গেছে, বলে গেল বিল পাস হয়েই আছে, আমি টাকাটা নিয়েই চলে আসব। তাহলে এত দেরি করছে কেন? হয়তো কোনো কাজে আটকে গেছে কারখানার ব্যাপারে। আচ্ছা মা, কাকামণি কি ফিরেছে? না, তোর কাকাও ফেরেনি। বাইরে বেরুলে বাড়ির কথা কারোর মনেই থাকে না। শুধু শুধু কেন যে বাইরে বাইরে ঘুরে বেড়ায় আমি বুঝি না বাপু। কতদিন আমি বলেছি ভাগ্যে যা আছে তাই হবে, তুমি চিন্তা করে কিছু করতে পারবে? ভাগ্য তুমি মানো মা? মানি বই কি, ভাগ্য খারাপ না হলে অকালে তোর বাবার হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষ ঘর থেকে খেয়ে দিয়ে না ডিউটিতে বেরোলো, ভোর বেলায় খবর এলো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে রয়েছে। দেখো মা, ভাগ্য ভগবান ওসব হচ্ছে দুর্বল মনের সান্ত্বনা। দুর্ঘটনা ভগবান ঘটায় না, অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে যায়। এই 20 শতাব্দী বিজ্ঞানের যুগে ভাগ্য কেউ মানে না, ওটা হচ্ছে মানুষের অন্ধ কুসংস্কার। শোনা, কর্মফল বলে আমরা যে কাজ করছি সেটাই হলো কর্ম। ভালো কাজ করলে ভালো ফল হবে, আর খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। এর মধ্যে তোমার ভাগ্য বা ভগবানের কোনো হাত নেই। ভূত আর ভগবান দুটোই হচ্ছে অস্তিত্বহীন। দুর্গা দুর্গা দুর্গা, অপরাধ নিও না ঠাকুর। এই ভর সন্ধ্যা বেলায় কি অলক্ষণে কথাটা বলে গেল মেয়েটা। দু পাতা লেখাপড়া শিখেছে বলে ভগবানের অস্তিত্ব এরা মানতেই চায় না। কিন্তু আমি তো জানি ঠাকুর তুমি আছো, তুমি আছো। দাদা বাড়ি ফিরেছে বৌদি? না ভাই, এখনো ফেরেনি। তোমার তোমার কিছু হলো ঠাকুরপো? একটা চাকরির সন্ধান। চাকরি আমার ভাগ্যে নেই বৌদি। তিনটে বছর ধরে আপ্রাণ চেষ্টা করে চলছি, কিন্তু এতটুকু আশার আলো আমি কোথাও দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঘৃণা হয় নিজের উপর, সমাজের উপর, এই রাষ্ট্রের উপর। আমরা যেন 20 শতাব্দীর শিক্ষিত জঞ্জাল। ছি ঠাকুরপো, ছি। এভাবে ভেঙে পড়ছো কেন? আজ হোক কাল হোক একটা কিছু তোমার হবে। পারছি না বৌদি, পারছি না। বেকার জীবনের দুর্বিষহ বোঝা আমাকে অতিষ্ঠ করে তুলেছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে একটা ব্রাহ্মণ নরক। নইলে যারা চাকরি পেয়েছে তারা এমন করুণা দৃষ্টি নিয়ে থাকায়, অথচ আমি তো জানি আমার চেয়ে বেশি যোগ্যতা তাদের নেই। তুমি নৈরাশ্যে ভুগছো ঠাকুরপো। নৈরাশ্য, হতাশা, আত্মগ্লানি এমনি আছে না বৌদি। বিএ পাশ করে একটা পিয়নের চাকরি যদি আমি না পাই, তাহলে কেন আমি লেখাপড়া শিখেছিলাম? এর চেয়ে যদি আমি মূর্খ থাকতাম, মুঠ বয়েও 2 টাকা আমি রোজগার করতে পারবো না। আমি যেন অতি শঙ্করের মতো মহাশূন্যে চলছি। না পারছি চাকরি, না পারছি কোনো ছোট কাজ করতে। ঠাকুরপো, মা মেয়েতে পাপড় বেলে কটা পয়সা পাও জানতে আমার বাকি নেই বৌদি। আমাদেরকে পেট ভরে খাইয়ে রাতে তুমি আর সোনা উপোস করে থাকো, তাও আমার নজরের আয় না বৌদি। তখন আমার কি ইচ্ছে হয় জানো বৌদি? ইচ্ছে হয় তোরে দিয়ে শেষ করে দিই বাঞ্ছিত জীবন। ছি ঠাকুরপো, ছি। ও কথা বলতে নেই ভাই। দুঃখ মানুষের চিরদিন থাকে না। মানে স্বপন তোমাকে দেখা করতে বলেছিল, গিয়েছিলে তুমি তার কাছে? আমার মনে হয় স্বপন চেষ্টা করলে তোমার একটা চাকরি হতেই পারে। দেখো বৌদি, ভাই বলো বন্ধু বলো, বিপদের সময় কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। স্বপন বললে 2000 টাকা যদি জোগাড় করতে পারিস, একটা চাকরি খালি আছে। 2 টাকা আমার কাছে নেই বৌদি। আমি কোথা থেকে 2000 টাকা জোগাড় করব? আমার যদি গয়নাগাটি কিছু থাকতো। জানি, সে কথা আমি জানি বৌদি। তোমার শেষ সম্বল হাতের চুরি বিক্রি করে
তুমি আমার বিয়ে পরীক্ষার ফি দিয়েছিলে, তুমি আমার জন্য যা করলে নিজের মাও বোধ হয় তা করতো না বৌদি, নিজের মাও বোধ হয় তা করতো না। তোমাদের মমতার ঋণ আমি জীবনেও বোধ হয় শোধ করতে পারবো না বৌদি, জীবনেও বোধ হয় শোধ করতে পারবো না। প্রাত সন্ধ্যায় আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি, ওগো ঠাকুর, ওর একটা চাকরি তুমি পাইয়ে দাও, আমি বুকে রক্ত দিয়ে তোমার পুজো দেব। ছেলে নেই, একটা মাত্র মেয়ে, বিয়ে দিলে পরের ঘরে চলে যাবে। শেষ বয়সের ভরসা এই দেওর ভাইটি। বলো বউ, বলো বউ, নিরঞ্জন বাড়ি ফিরেছে বলো বউ। এই মাত্রই তো এলো, তোমার এত দেরি হলো? কোনো ব্যবস্থা করতে পেরেছে নিরু? না, চেষ্টা তো করছে, সেই সকালে বেরিয়েছে, এই মাত্র ফিরে এলো। চেষ্টা করেও যদি চাকরি না পায়, চেষ্টাই করে যাক, আমি মারা যাবার পর ও যদি চাকরি পায়, আমি বেঁচে থাকতে ওর কিছু হবে না। এমনি ভাগ্য করে পৃথিবীতে এসেছিলাম বলবো, আমি যদি মুটু করে শোনাও ধরি তাই হয়ে যায়। আমি যেদিকে তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। তুমি অযথাই দুঃখ পাচ্ছ, অভাব মানুষের চিরদিন থাকে না। আমার থাকবে, আমি যতদিন বেঁচে আছি আমার অভাব কোনোদিন গজবে না। শুধু শুধু ভাবনা হয় ওই মেয়েটাকে নিয়ে, ওর বিয়েটা যদি আমি দিয়ে যেতে পারতাম। সেদিন ঘটক বলেছিল নপাড়ায় একটা ছেলে আছে, চাকুরের ছেলে, সেখানে যদি একবার খোঁজ নিয়ে দেখতে। আহা, সেখানেই তো গিয়েছিলাম, তাই তো আসতে দেরি হলো। ব্যাংকের চাপ রাশি, নগদ চাইছে ৫,০০০, তাছাড়া ঘড়ি, আংটি, চেন, বোতাম, এমনকি মেয়ের হাতে পায়ে গলায়। ব্যাংকের একটা পিয়নের এত চাহিদা? বড় বউ, এটা বিংশ শতাব্দীর ৭০ দশক, এই যুগে মানুষের কোনো মূল্য নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই, চাই শুধু টাকা। টাকা থাকলে মূর্খ পণ্ডিত সমাজের শিরোমণি হতে পারে। সোনা তাহলে আমি ঠিক করেছি, সোনাই বুড়োই থাকবে। আমি চারটার হাতে আমি মেয়ে সম্প্রদান করব না, তাতে যদি সমাজ আমাকে নিন্দে করে করো, তবু তবু মেয়েকে আমি চারটার হাতে সম্প্রদান করব না, কখনো না, কখনো না। টাকা পেল কিনা সে সম্বন্ধে কোনো কথাই বললো না। আমিও সাহস করে জিজ্ঞাসা করতে পারলাম না, জিজ্ঞাসা করলে হয়তো বলে বসবে সারাদিন আমি খেটে খুটে এসেছি, আগেই তোমার টাকার খবর। মানুষ কর্ম ক্ষমতা হারিয়ে ফেললে ভীষণ স্পর্শ কাতর হয়ে যায়, অভিমান বাড়ে, ভাবে সবাই আমাকে অবহেলা করছে, অবহেলা করছে। না, ভাগ্যের কাছে আর আমি হার মানব না, যে করে একটা কিছু করে আমাকে ২০০০ টাকা জোগাড় করতেই হবে। ১০০০-২ টাকা যদি আমি জোগাড় করতে পারতাম, তাহলে স্বপন যে চাকরিটার কথা বলেছিল সেই চাকরিটা আমার হয়ে যেত। দাদার ব্যাগটা এখানে পড়ে আছে, দেখি ২-৪ আনা পয়সা যদি পাওয়া যায়। কি এত টাকা? এত টাকা দাদা পেল কোথায়? তাহলে কি হাত কাটার দরুন কোম্পানি থেকে দাদার টাকা পেয়েছে? বোধ হয় তাই। আচ্ছা, এই টাকাটা যদি আমার হয়ে যেত তাহলে আমার চাকরিটা হয়ে যেত। আচ্ছা দেখি, দাদার কাছে চাইলে হয়তো টাকাটা দেবে না,
আচ্ছা কাল রাত্রে বলেছিল টাকা পেলে সোনার বিয়ে দেবে। আচ্ছা মানে টাকাটা যদি আমি চুরি করে, না দাদা দুঃখ পাবে। আচ্ছা ভাই টাকাটা নিয়ে গিয়ে যদি আমার চাকরিটা হয়ে যায় তারপর ফেরত দেই এবং দাদার হাতে পায়ে ধরে বলি দাদা তোমাদের দুঃখ বুঝাবার জন্য এই টাকাটা আমি নিয়েছিলাম, দাদা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। না, এই সুবর্ণ সুযোগ তার হাতছাড়া করা যাবে না, টাকাগুলো আমার দরকার। আসছি। খাবে না? না, খিদে নেই। কি আশ্চর্য, সেই সকালে দুটো ভাতে ভাত দিয়ে বেরিয়ে গেছো। আরে বাজে বকিস না তো, বাড়িতে বসে থেকে করবোটা কি? বলছি তো আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। আচ্ছা আমার দেরি হলে তুই খাবার ঢাকা দিয়ে রাখিস, আমি পরে এসে খাবো, বুঝলে? অমন করে ছুটে যেও না কাকামণি, লোকে চোর বলে তোমাকে তাড়া করবে। বেচারার ভাগ্যটা সত্যি খারাপ, নইলে এত লোক চাকরি পাচ্ছে আর কাকামণির চাকরি হচ্ছে না, অথচ চেষ্টার কোনো ত্রুটি করছে না। ব্যাগ নিয়ে বাড়ি এলো, বলবে তো যে ব্যাগে টাকা আছে, নইলে আমি কি করে ছাই জানবো যে ব্যাগে টাকা আছে? আজকাল তো তোমার আর কোনো কিছুই মনে থাকে না বাপু। কিসের টাকা মা? তোর বাবা প্রভিডেন্ট ফান্ড আর হাত কাটার খেসারত হিসেবে কোম্পানির কাছ থেকে মোট ৫,০০০ টাকা পেয়েছে। এবার তাহলে আমাদের দুঃখটা কিছু লাঘব হবে, তাই না মা? হ্যাঁ, হবে তো নিশ্চয়ই। তবে একটা কাজ করলে হয় না মা, এই টাকাটা দিয়ে কাকামণির একটা ব্যবসা করে দিলে। আরে বাবা, ওর টাকা আমি সংসার খরচে লাগাবো না। সংসার যেভাবে চলছে চলো, ও টাকা দিয়ে আমি তোর বিয়ে দেব। আর তো কোনো সম্বল নেই আমার। হ্যাঁ বড় বউ, টাকাটা ভালো করে গুনে দেখো তো ঠিক আছে কিনা। কেন তুমি গুনে আনোনি? গুনেই তো এনেছিলাম, তবু একবার গুনে দেখতে দোষ কি? জানো বড় বউ, আমি এক কাপ চা পর্যন্ত খাইনি। হ্যাঁ তো খিদে লেগেছিল আমার, তবু ওর থেকে আমি একটি পয়সাও খরচ করিনি। কোথায় টাকা? টাকা তো নেই। নেই মানে? ৫,০০০ টাকা আমি ৫টি ভান্ডিলে করে রাখলাম, যাবে কোথায় টাকা? ভালো করে খুঁজে দেখো, হয়তো পুরো পড়ে গিয়ে ঢুকেছে। এই তো, এই দেখো, এই দেখো, এই দেখো। কি আশ্চর্য, এই কানে রেখে আমি ও করে গেলাম, এরই মধ্যে টাকাগুলো কি খাওয়া হয়ে গেল, নাকি টাকার পাকনা গজিয়েছে যে টাকাগুলো উড়ে যাবে? আমি যখন এ ঘরে এলাম কাকামণি একাই ছিল বাবা। তাহলে ঠাকুর কই কোথায় নিয়ে? না, আমার ভাই এমন জঘন্য কাজ করতে পারে না। তুমি কেন? আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করবো না নিরঞ্জন আমার টাকা চুরি করতে পারে। আবার আমি ভিখারি হয়ে গেলাম বাবা। মারে আমার শেষে প্রদীপটাও নিভে গেল। এই হতভাগীর বিয়েটা আমি আর দিয়ে যেতে পারলাম না বাবা। 3 বছর রাজার কথা শুনেছিস মা? শনির দৃষ্টি পরে রাজ্য পাঠ গেল, পুরা 16 মাস দুধে নিয়ে গিয়েছিল, হাত থেকে পরা মাছ জ্যান্ত হয়ে পালিয়ে গেল। তেমনি আমারও ঘর থেকে চলে গেল 5,000 টাকা। বাবা
আমি কি করব ভগবান, আমি কি করব? কি হচ্ছে তা? ব্যাগে টাকা ছিল, হ্যাঁ। পাচ্ছে না। টাকা? হ্যাঁ রে ভাই, 5,000 টাকা অফিস থেকে পেয়েছিলাম। আমি আমি ব্যাগটা এখানে রেখে হ্যাঁ। ভেতরে গেছি, আচ্ছা। এসে দেখি টাকা নেই। কি আশ্চর্য, ঘর থেকে টাকা যায় কি করে, তা ওই ভোর সন্ধ্যাবেলায়? ভালো করে খুঁজে দেখো, যাবে কোথায় এতগুলো টাকা? কি আশ্চর্য ব্যাপার। তুমি তো এই ঘরে ছেলে কাকামণি। তার মানে তোরা কি আমাকে সন্দেহ করছিস? দাদার টাকা আমি চুরি করেছি? আমি বেকার বলে যা খুশি তাই বলবে তোরা? আমার দাদার টাকা? না ভাই না। থাক, ঘোড়া কেটে দেওয়ার পাতায় জল ঢালতে হবে না। আমি যদি টাকা নিয়েই থাকি তাহলে আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। নিরঞ্জন, ওকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসতাম, তার প্রতিদানও ভালোভাবেই দিলে। আমার যদি একটা চাকরি থাকতো, ও মেয়ের সাধ্য হতো না আমাকে চোর বলে। যে অপবাদ আজ তোমরা আমাকে দিলে, আমি জীবনেও ভুলবো না দাদা, আমি জীবনেও ভুলবো না। নিরঞ্জন, নিরঞ্জন, ছি, ছি, ছি। ঠিক ঠিক শোনাচ্ছি, অযথাই ছেলেটার মনে দুঃখ দিলে। ও যদি নিয়েও থাকে, আমাদের সে কথা বলা উচিত নয়। আমি যে ওর বড় ভাই, বড় চিরদিন আঘাত সহ্য করে আঘাত দেবে না, আঘাত দেবে না। বাবা, আমি হলপ করে বলতে পারি মা, টাকাটা ওই কাকামণি নিয়েছে। ওরে চুপ কর, চুপ কর। ও কথা বলতে নেই মা। প্রমাণ না পেলে কাউকে চোর বলা যায় না। তাছাড়া তোর বাবা শুনতে পেলে ভীষণ দুঃখ পাবে। একটু আগেই তো তোকে আমি বলেছিলাম সোনা, ভাগ্যের উপর কারো হাত নেই। তার প্রমাণ নিজের চোখেই তো তুই দেখলি রে মা, নিজের চোখেই তো তুই তা দেখলি। বাবা যাই বলো, টাকাটা ওই কাকামণি নিয়েছে, নইলে এইভাবে চোরের মতো পালিয়ে যাবে কেন? তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম কাকামণি, সেই শ্রদ্ধার ছবিটার উপর তুমি এক কলঙ্ক কালি ঢেলে দিলে। এই ঘটনার কথা আমি জীবনেও ভুলবো না, জীবনেও না। দেখো ডাক্তার। না দাদু, কৈফিয়ত দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ইনভেস্ট করে যে টাকা শ্রমিকরা দিচ্ছে তাদের শ্রম, কাজে লভ্যাংশের অর্ধেক অংশ তাদের ন্যায্য পাওনা, সে দাবি থেকে তুমি তাদেরকে বঞ্চিত করতে পারো না। তুমি নিজের চোখে তেল দাও। শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কি করা উচিত কি অনুচিত সেটা আমি বুঝবো। আমার কথার মধ্যে তুমি কোনোদিন নাক গলাবে না। তা না হয় গলাবো না, কিন্তু কথা কি জানো দাদু, তোল দেওয়া যাদের অভ্যাস, নিজের চরকা তুলতো তারাই দেয়, আবার ও কিছু চরকা থেকে তাতেও দেয়। আর তুমি হচ্ছ সেটা ও কিছু চরকা। আমি যদি আমার কারখানা বন্ধ করে দেই, তাহলে তোর এই তথাকথিত মেহনতি মানুষ না খেয়ে মরবে। সেটা তুমি একবার ভেবে দেখেছো? সব ব্যাপারটাই তো ভালো বোমানি। কারখানা তুমি বন্ধ করতে পারো না। পারি না। না, এটা তোমার জমিদারি নয়। শ্রমিকরা তোমার খাস তালুকের প্রজা নয় যে নিজের খুশি মতো যা করার অধিকার তোমার থাকবে। আর তা যদি করো, ওরা তোমাকে কোনোদিন মার্জনা করবে না। উচিত কথা বললে এখনই তোমার মর্যাদা লাগবে দাদু। তোমাদের জমিদারি গেছে, যায়নি জমিদারি সুলভ মনোবৃত্তি। যুগের সঙ্গে তোমরা তাল মিলিয়ে চলতে পারছো না। বিংশ শতাব্দীর মেহনতি শ্রমিক তোমার কেনা গোলাম নয়, তারা দয়া চায় না, চাই ন্যায্য অধিকার। অনধিকার চর্চা করছো ডাক্তার। তুমি আমার একমাত্র দৌহিত্র, আমার এই কারখানার ভাবি উত্তরাধিকারী, অথচ শ্রমিকদের পক্ষে আমি এমন ভাবে ওকালতি করছো যেন আমি তোমাকে বঞ্চিত করছি। এর কোনো মানে হয়? আমি কারো পক্ষে নয়, আমি শুধু মানবিকতার পক্ষে।
মানবিকতা। শ্রমিকদের দুরবস্থার কথা তোমরা উপলব্ধি করতে পারছো না। আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে কোনো শীতলতম আশ্রয় খুঁজি, চলে যাই কোনো শৈল শহরে, ওরা তখন টিনের সেবির নিয়ে পাথর থেকে লোহা গলাতে ব্যস্ত। দেহের সমস্ত রক্ত ঘাম হয়ে বেরিয়ে আসে আগুনের প্রচন্ড তাপে। জীবন্ত মানুষগুলোকে মনে হয় জীবন্ত প্রায়, ব্লাস্ট ফান্ডেটাকে মনে হচ্ছে জ্বলন্ত চিতা। দাও দাও করে বেরিয়ে আসে আগুনের লেলিহান চিতা। নিংড়ে নিচ্ছে ওদের জীবনী, ওদের শক্তি তিলে তিলে এগিয়ে চলছে মৃত্যুর দিকে। রমেন 8 ঘন্টা মানসিক পরিশ্রম করে শান্ত ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে ওরা ফিরে যায় শ্রমিক বস্তির থেকে। দেখে মনে হয় সারি সারি নরকঙ্কাল যেন নরকের পথ ধরে মিছিল করে চলছে। বস্তিগুলো নিকুশ কালো অন্ধকারে ঢাকা। সে রাজপথের উজ্জ্বল আলো ঝুপড়িতে আরো ভয়াবহ মনে হয়। কি আশ্চর্য! সেই ঝুপড়িতে ঢুকে দোকানা শুকনো রুটি চিবিয়ে ময়লা বিছানা সই ওখানে জন্ম নেয় কত অবহেলিত মানুষ। ওরা জন্তু জানোয়ারের মতো বড় হতো তাকে। এই কি সভ্য দুনিয়ার মানুষ, এই কি স্বাধীন দেশের সুনাগরিক? বলতে পারো দাদু, বলতে পারো ওরা দেশের কোন উপকারে লাগবে? এই জন্য কি তুমি আমাকে দায়ী করছো? না, আপনি নন দায়ী। এই বর্তমান সমাজ যারা প্রতি মুহূর্তে রক্ত চুষার মতো নিংড়ে নিচ্ছে মেহনতি মানুষের প্রাণ রস, বঞ্চিত করে চলেছে শ্রমিক কৃষক জনতাকে ধিক্কার দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। দৈনিক শ্রেণীর নিরন্তর লিপ্সা মানবিক মূল্যবোধের গলা টিপে হত্যা করে চলছে। তোমাকে বাহবা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই ডাক্তার। শুধু বলি অপূর্ব অপূর্ব। দাদু, সত্যি তোমার জন্য আমার ভাবনা হচ্ছে দাদু ভাই। তবে ডাক্তার না হয়ে হওয়া উচিত ছিল রাজনৈতিক দাদা। হয়তো তাদের চামচে, তাহলে সভা সমিতিতে ভাষণ দিলে প্রচুর হাততালি কুড়োতে পারতে। আপনি আমাকে বিদ্রুপ করছেন? না ভাই স্যার, তুমি আমার একমাত্র দৌহিত্র। উচ্চতর ডিগ্রির জন্য তুমি শীঘ্রই বিদেশ যাচ্ছ। তোমাকে বিদ্রোহ করতে পারি আমি, তবে তোমাকে একটা অনুরোধ করছি আমি, অর্থ ব্যয় করে তোমাকে বিদেশ যেতে হবে না। এইসব জ্বালাময়ী বক্তৃতা যদি কোনো নেতার কানে যায়, তাই তোমাকে চামচে বানিয়ে নেবে, এমনকি মন্ত্রী তন্ত্রী করে নেবে। বিদেশ আমি যাবই, তবে যাবার আগে শ্রমিক কৃষক মেহনতি মানুষের মধ্যে চেতনা জাগিয়ে দেব তোমাদের আসল চেহারাটা। তোমরা গাছের খাবে আবার তলাও করাবি। ওদের আমি বুঝিয়ে বলবো, এটা কান্নার যুগ নয়, এটা স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ। অনয় বিনয় করে ধনিক শ্রেণীর মহল বানানো যাবে না। ওদের টুটি কামড়িয়ে আদায় করে নিতে হবে মুক্তির সনদ, মানবিক মানবিক অধিকার। মেহনতি জনতার জন্য সালার দেখছি দুর্ভাবনার অন্ত নেই। বইয়ের ভাই এটা বুঝে না আমিও এ যুগের মানুষ। বঞ্চিত মানুষের ব্যথা আমি বুঝি বলেই অবনী সরকারকে হাত কাটার কেসারত আমি দিয়েছিলাম। নমস্কার দাদা। দাঁড়াও অবয়, আগে আমি সৌমনের সঙ্গে কথা বলে নিই, পরে আমি তোমার বক্তব্য শুনবো। বলো সৌমেন, কি অসুবিধা হচ্ছে তোমার? তুমি তো চিংড়ি পুতায় মহারামে আছো। আপনার নিজের একবার চিংড়ি পোতায় যাওয়ার দরকার। কেন? একদিন রোমেন ওখানে চাষিদেরকে খেপিয়ে দিয়ে এসেছে। ওদের নাকি বলে এসেছে লাঙ্গল যাওয়ার জমিদার, জমিদার শহরে কারখানা চালাচ্ছে, আবার গ্রামের বাড়িও জমি বুক করছে। এটা আইনত অপরাধ। তোমরা জমি চাষ করছো, তোমরা জমির প্রকৃত মালিক। এটা তো সভ্যতার আদি যুগের কথা। চাষি জমি চাষ করবে, হাড়ি কুমার হাড়ি করবে, তাঁতি কাপড় বুনবে, আর কর্মকার। আপনি দেখছি রমণের কথা সায় দিচ্ছেন। এভাবে প্রশ্রয় পেলে ওরা মাথায় চড়ে বসবে। এমন কইরে দাদা, এমন কইরে আপনি জমি জমা রক্ষা করবার পারবেন না। আমাকে দেশে এরকম করলে পেদাইয়া সাল তুলে দিতাম। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভুইয়ার এক ভুইয়া, বাঘে আর গরুতে এক ঘাটে জল খাওয়াইছি আমরা। আপনি যদি শক্ত না হন দাদা, নৈতিক জমি জমা আপনি রক্ষা করতে পারবেন না। আপনার জমি থেকে বছরে এরা 3টি করে ফসল নিচ্ছে, অথচ অতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। জবুল না মারুন, ঘুষ করতে দূরছি। কথার এক কথা,
আমাকে দেশে জুতা মাইরা আমরা চাচাগোজিদা করি। তোমাদের দেশের কথা আমি অনেক শুনেছি, আর কথা শুনতে দাও। আপনি শুধু আমাকে হুকুম দিন, চাষিদেরকে আমি আচ্ছা করে টাইট দিয়ে দেবো। ফসলের অর্ধেক ভাগও যদি আপনি পান, 3 বছর আপনার চাল কিনতে হবে না। ঠিক আছে, দান যদি তুমি আদায় করতে পারো, এখানে আনতে হবে না, ওখানে জমা করে রাখবে। এর জন্যই আমি তোমাকে চিংড়ি পুতায় রেখেছি। তবে একটা কথা মনে রেখো, ওদের উপর যেন কোনো জোর জুলুম না হয়। আপনার ভয় নেই জামাই বাবু, অবস্থা বুঝে আমি ব্যবস্থা করে নেব। ওদেরকে আমি বুঝিয়ে দিব জমি ওদের পৈতৃক সম্পত্তি নয়। জমি হিমাংশ চৌধুরী দয়া করে চাষ করতে দিয়েছে। কোন রকম রক্তপাত জমি জমা যা করতে গেলে একটু রক্তপাত হয়েও তাকে জামাই বাবু কুকুরকে মুমুর করে জব্দ করতে হবে। আমি অসবের মধ্যে যেতে চাই না। সাধারণ ভাবে যতটুক না করলেই নয়, এইটুকু আমি করব। এবার বলো অভয়, তুমি কি বলতে এসেছো? তোমার খানা বিয়া ঠিক করে ফেলালাম দাদা। আপনার সাধ্য ছাড়া তো বিয়া দেওয়ার সাধ্য নাই আমার। যদিও আমরা বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, নম নম করে তোর মায়ের বিয়ে দিবার পারি না। হাজার হোক, আমাকে একটা মান আছে, মর্যাদা আছে দেশে দাদা। দেশে আহার নইলে দেখা দিতাম বিয়া কারে কয়। দেখো বই, আগেও তুমি 2 বার মেয়ের বিয়ের নাম করে টাকা নিয়েছো, অথচ তুমি বিয়ে দাওনি। বিপদের কথা কি কব দাদা? আরে আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, যাত্রার লোকে তোর মায়ের বিয়ে দিবার পারি না। এইবার দাদা, এইবার মনের মতো ছেলে পাইছে। সেইলা তো নয়, তুমি হীরা টুকরা খানা। কি করে তোমার ভাবি জামাই? চাকরি করে দাদা, একটা বড় কোম্পানির লেবার অফিসার। তো মাইনেও ভালোই পায়, সংসারও বড় নয়। তার ভাইয়ের বউ আরেকখানা মাইয়া আছে ওগুন। ছেলেটার নাম হইল গিয়া নিরঞ্জন সরকার। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। যাত্রা লোকে মাইয়ার বিয়া দিলে মান সম্মান থাকবো কোন কেন? তোমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছো? কি যে কোন দাদা, ওরে আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। আমার মেয়ে লেখাপড়া শিখবো না? 3 বার দাদা, 3 বার মেট্রিক দিছে, কিন্তু ওই যে ফাতি মাস্টারটা আছে না, 3 বারই তার আটকায় দিছে। দাদা, আপনার ভাগ্নি মায়ে যা গান গায় শুনলে আপনার মাথা খারাপ হয়ে যেত। ব্যাকিং থাকলে গীতশ্রী উপাধি পাইতো। তোমার মেয়ের সঙ্গে আমার ভালো করেও পরিচয় হয়নি, দেখো তো দেখি কিরকম গান শিখেছে। ডাকতেছি দাদা, ডাকতেছি। দয়াল, দয়াল, মরছে নাকি হালার ফুতে? দয়াল, ওরে আহ তো হালায় তোমার বদন খানা দেখি। আহ, ডাকছেন জামাই বাবু? হ্যাঁ ডাকতে আছি। এখন ওই তোমার সারা যাইয়া কো তার মামা তারে ডাকতে আছে। আর কোনো কইবা আমি ওইখানে আছি। হ্যাঁ দাও। ঠিক আছে, দিচ্ছি ডেকে। রমেন কি বলবো কর্তা বাবু, ঘরে বসে গজরাচ্ছে আর বলছে একবার বিদেশ যেতে পারলেই হয়, আর দেশে ফিরে আসবো না। কেন দুঃখ দাও ছেলেটাকে? বলতে গেলে ওই তো তোমার সব, ও যা চায় তাই ওকে করতে দাও না বাপু। তোমার বলতে যখন আর কেউ নেই। জ্ঞান দেবে না শালা, তুই হলে ওকে ধরে চাবুক মারতি না, বোধহয় মারতাম না। অনেক কথা, কিছুই বলিনি। তুমি যদি লাখ টাকা রোজগার করতে পারো, তাহলে শ্রমিকদের ন্যায্য পাওনা দেবে না কেন? টাকাটা কি তোমার পকেট থেকে যাচ্ছে? আসলে তুমি চাইছো বিদ্রোহ করে নয়, অনুনয় বিনয় করো গে শ্রমিকরা। যত সব শালাও দেখছি সব বুঝে গেছে। কালে কালে দেশটার হলো কি, মালিক
বাকি বাড়ির চাকর সেও ওই মেহনতি দলের। বিপদের কথা কি কমো দাদা, তো রমেনের লগে আপনার কথা শুনলাম, তোর শুনলাম, আমি হইলে সহ্য করতাম না, এক থাপ্পড়ে হারামজাদার বদন বকরা দিতাম। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূয়ার এক ভূয়া। এক ভূয়া। কিন্তু অবয় তুমি আর আমি কি এক? না না দাদা, তা কইতাছি না, তা কইতাছি না, তবে আমাকে মর্যাদাই আলাদা। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূয়ার এক ভূয়া। দুধ মানে দুধ দিয়ে আমরা মুখ ধুইছি, তেল আমরা কোনো দিন খাইতাম না, ঠিক ঠিক খাইতাম দাদা। হ্যাঁ, তোমার চেহারাটা দেখে ঘি ভাজা বলে মনে হচ্ছে, অঙ্গ দিয়ে ঘি বেরুচ্ছে, কথায় বার্তায় তোমার কাটি দিয়ে গন্ধ। আপনি ঠিক ধরছেন হালায়, বিপদের কথা কি কমু দাদা। এই দেশে আইয়া এক ফুটা গিয়েও খাইতে পারলাম না, অথচ আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূয়ার এক ভূয়া। ওরে ঘি না হইলে আমাকে খাওয়াই হইতো না। আমাকে ডেকেছো বাপি? হ্যাঁ মা, দেখছি তোর মামায় তোরে ডাকছি, একখানা গান শুনবার চাই। দে তো মা একখানা গান শুনাইয়া, এমন গান গাইবি তোর মামার যেন মাথাটাই খারাপ হইতে পারে। তোমার কি কোনো কাপড় চোপড় নেই বাবু? এই অকাদ্য পোশাকটা পরে এখানে এসেছো? থাকবে না কেন দাদা, থাকবে না কেন, তবে কথা কি জানেন দাদা, আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূয়ার এক ভূয়া। ওরে আমাকে মর্যাদাই আলাদা। আরে শহরে তো আজকাল এইসব পোশাকের রেওয়াজ। বাপি সেই গানটা গাই বাপি। এই গান খানা শোনায় দে তোমা, যে গান হইনা কলেজ ফাংশনে তুই ফেরাজ পাইতিলি, তোর গান হইনা ফুলাফানেরা ধেই 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 করে নাচতে শুনলো, সেই গান খানা তোর মামারে শোনায়। ঠিক আছে বাপি, আমি এখনই গাইছি। जिसमें प्यारों की सिंगारे बरक गए सबना, जिसमें प्यारों की सिंगारे बरक गए सबना, जिसमें प्यारों की सिंगारे बरक गए सबना। तूने ऐसे आँख मिलाए, तूने ऐसे आँख मिलाए, हाय मैं तो बरक गए सबना। प्यारों की सिंगारे बरक गए सबना, जिसमें प्यारों की सिंगारे। বন্ধ করো, বন্ধ করো এই সমস্ত অশ্লীলঘাত। এই কুৎসিত অঙ্গভঙ্গি অসহ্য। এই নাম গান, এই গান গিয়ে তুমি প্রাইজ পেয়েছিলে? ছি 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 ছি। সে কি দাদা, আরে ওখানে তো হিক্কাই তুলে নাই তুলি নাই। আহা আহা, ওহো ই হিকয়ে দন হিক্কা তুলবো দাদা গো, কম বয়সী ফুলাফানের দন মাথা খারাপ হয়ে যাইবে। এই দৃশ্য না দেখলে আপনি বুঝবারই পারবেন না। আহা আহ, এরে কয় গান। তোমার বক্তৃতা বন্ধ করো ভাই। ছি 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 ছি। এই তোমাদের রুচিবোধ, বাংলা গানের ভান্ডার কি গানের অভাব? কোন দুর্ভিক্ষ লেগেছে? বাংলা গান, হ্যাঁ বাংলা গান। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদ বাংলা গানকে শুধু প্রসিদ্ধ করে যাননি, এই বিশ্বের দরবারে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত করে গেছেন। সেই বাঙালি হয়ে এই সব নোংরা গান গাইতে তোমাদের লজ্জা করে না? কি আশ্চর্য! ভাবতে আমার ঘৃণা হয়। তোমরা বঙ্গ সন্তান, বাংলার ভাট আশুতোষকে যিনি দর্প ধারণ করেছিলেন, তিনি তো এই তোমার এই ডিঙ্গি মেয়ের মতো হিন্দি গান গাইতেন না, তিনি স্কার্ট পরতেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথের জননী নোংরা হিন্দি গান গাইতেন না। মহৎ সন্তানের জননী হতে হলে অন্তরটাকে মহৎ করতে হয়, মহৎ করতে হয়। ভূত একটা প্রচুর টাকা আছে, ভেবেছে গানের একজন বিরাট যোদ্ধা। গানটা বুঝেন বাপি?
বিপদের কথা কি কমু মা, তোরে বিয়ার তাহারা উনি দেবেন তাই ছটাইবার চাই না। বাপি নইলে আমিও ওরে মুহের উপর 10 কথা শোনায় দিতাম। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূয়ার এক ভূয়া, কারণ নাকে যা আমরা সহ্য করি না। এইসব আনগালটার ভূতগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। দেশের অগ্রগতি এরাই পিছিয়ে দিয়েছে। নইলে যে গান শুনে শহরের জ্ঞানীগুণীরা আমাকে তারিফ জানিয়েছে, উনার সে গান ভালো লাগলো না। বুনো দেশে শিয়াল রাজা। বাংলার 12 ভূয়ার মাইয়া তো উচিত কথা কাউরে ছাইরে কয় না। বিপদের কথা কি কমু মা, আমার যার ঘরে যাইব তারে বুঝাইয়া দিব কত ধানে কত চাউ, হারে হারে টের ভাইব কি চান্সি। নিরঞ্জন, তোর দাদা এই বিয়েতে বাধা দিচ্ছে কেন? মেয়েটি দেখতে যেমন স্মার্ট, দেখতেও সুন্দরী, তাহলে আপত্তিটা কিসের? তাছাড়া তোর যখন নিজেরও পছন্দ, এই আমারও ভালো লেগেছে মেয়েটিকে। বাধাটা কোথায় বা কেন আপত্তি করছে আমি বুঝতে পারছি। কেন? ওরা চাইছে আগে ওদের মেয়ের বিয়ে হোক, তারপর আমার বিয়ে। কিন্তু তুই তো জানিস স্বপন, অনেক চেষ্টা করেছি, কোনো পাত্রই ওদের পছন্দ নয়। যেহেতু আমি ভালো চাকরি করছি, সেহেতু ওদের জন্য একটা রাজপুত্র এনে দিতে হবে। চাওয়াটাকে একটু বেশি হয়ে যাচ্ছে না? মেয়েটা বুঝলে, মেয়েটা একেবারে দিন দিন কাট হয়ে যাচ্ছে। বয়স যত বাড়ছে লাবণ্যতা ততই অসুখ যে লেগেই আছে। আজ পেটে ব্যথা, কাল মাথায় যন্ত্রণা, পশু ধরপর একটা না একটা কিছু লেগেই আছে। আজও এসেছে ডাক্তার, বাড়িতে যেন ওষুধের দোকান। এই আমার মনে মনে ইচ্ছে ছিল সোনাকে আমি বিয়ে করবি। আচ্ছা, কিন্তু না স্বপন, এ সম্বন্ধে তুই কিচ্ছু বলবি না। মাস 6 আগে আমি দাদাকে বলেছিলাম, কিন্তু দাদা যা বললে আমার প্রবৃত্তি হলো না কথাটা বলতে। নইলে আমি তো জানি তুই সোনাকে ভালোবাসিস। কি বলেছে তোর দাদা আমার সম্বন্ধে? শুনলে তুই দুঃখ পাবে। আরে পাবো তবু বুঝলে, আমার ইচ্ছে করে কে আমাকে নিয়ে কি ভাবে। আমি দাদাকে বলেছিলাম, স্বপনের সঙ্গে সোনার বিয়ে দিতে তোমার কোনো আপত্তি আছে? যদি তুমি বলো আমি স্বপনকে একবার বলে দেখতে পারি। দাদা বললে একটা মধু মাতালের সঙ্গে সোনার বিয়ে আমি দেবো না। এই বিশ্লেষণটা খুব ভালোই দিয়েছে তোর দাদা। ভদ্রলোককে বলে দিস নিরঞ্জন, আমি যদি আজ মুখ ফুটে বলি যে আমি বিয়ে করব, মেয়ের বাবারা বুঝলে, মেয়ের বাবারা আমার পায়ে এসে উমড়িকে পড়বে। সোনার চাইতে অনেক অনেক বেশি সুন্দরী মেয়ে আমি মুখের কথা কষালেই পেতে পারি। সে কথা আমি জানি স্বপন, তুই মোটামুটি চাকরি করছিস, বাড়ির অবস্থাও সচ্ছল, কাজেই তোর যে পাত্রীর অভাব হবে না সেটা আমি ভালোভাবে জানি। আমি যে তোর ভাইজিকে বিয়ে করতে চেয়েছিলাম, তাতেই তো ওদেরকে ধন্য হওয়া উচিত ছিল। এই কি আছে ওই মেয়েটার মধ্যে? আমি বলে রাখলাম নিরঞ্জন, এমন ঘরে তোর বাইজির বিয়ে হবে, সারাটা জীবনকে দেখে কুল পাবে না। তোর চাকরি আছে বলেই ওরা এত বড়াই করছে, নইলে ওদের ছিলটা কি? আমি যে কি করব আমি ভেবেই পাচ্ছি না। ছোটবেলা থেকে পিতৃ স্নেহে মানুষ করেছে, তাই একটা কৃতজ্ঞতা বোধ আছে। নইলে বিদ্রোহ কর। বিদ্রোহ? ইয়েস, বিদ্রোহ। তমসার মতো মেয়ে পাওয়াটা ভাগ্যের কথা। এই কত অ্যাডভান্স দেখেছিস? আমরা পাত্রী দেখতে গেলাম, ওর বাবা বাড়িতে নেই, আমাদেরকে ডেকে এনে বসালো, নানা রকম প্রশ্ন করলো। কি প্রতিভা একবার ভাবতে পারি? আমি বলছি, এই নিরঞ্জন, আমি বলছি ওরকম মেয়ে লাখে একটাও মেলে না। আমারও ভালো লেগেছে, কিন্তু বৌদি বা দাদা কেন যে আপত্তি করছে আমি কিছুই
কিছুই বুঝতে পারছি না। কারণ আছে রে, কারণ আছে। হ্যাঁ, তোর সংসারের কৃতিত্বটা এখন তোর বৌদির হাতে। তুই বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসলে তোর বউ এসে এই সংসারের দায়িত্ব বুঝে নেবে। এই জন্যই ওরা বলছে মেয়েটা ভালো নয়। ওরা বুঝতে পেরেছে ওই মেয়েকে, বুঝলে, টুপি পরানো যাবে না, টুপি পরানো যাবে না, তাই ওরা বাধা দিচ্ছে। নেরো, নেরো আছিস? আমি শ্রীরামপুরে একটি মেয়ে দেখে এলাম, গরিবের মেয়ে থেকে, কিন্তু সুন্দরী। তুমি একবার স্বপনকে নিয়ে বিকেলে দেখে এসো, আমার মনে হয় তোমারও ভালো লাগবে মেয়েটিকে। আমি ওখানে বিয়ে করব, আমার পক্ষে ঘুরে ঘুরে পাত্রী দেখা সম্ভব নয়। আমি কি কুকুর যে মেয়ে ছেলে দেখে বেড়াবো? ওখানে যদি না হয়। কি আশ্চর্য, ও মেয়ে আমার পছন্দ নয়, তোর বৌদিরও ভালো লাগেনি। মডার্ন মেয়ে ঠিকই, কিন্তু আমাদের সঙ্গে খাপ খাবে না। বৌদিরও পছন্দ হওয়ার কারণটা আমি বুঝি, আর তোমার স্বার্থের ছবিটাও আমার কাছে অস্পষ্ট নয়। তোমরা চাও একটা নির্বোধ মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক, তমসার সঙ্গে বিয়ে হলে সেটা সম্ভব নয় জেনেই তোমরা আমাকে বাধা দিচ্ছ। নিরঞ্জন, ওরে নিরঞ্জন, তুই এসব কি বলছিস? আমার স্বার্থের ছবি তোর বৌদির স্বার্থের চললে তোকে আমি তাদেরকে কথা দিয়েছি, কথার খেলাপ করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া নিজের একটা রুচিবোধ আছে, ভালো মন্দ বিচার করার মতো বুদ্ধি আমার আছে। তাছাড়া বিয়েটা যখন আমি করছি তখন আমার পছন্দ অপছন্দই হচ্ছে শেষ কথা। আপনারা ভাবছেন নিরঞ্জন এখনো ছেলে মানুষ, কিন্তু কেন ভুলে যাচ্ছেন সে আপনার মতো শ্রমিক নয়, সে একজন অফিসার। ইয়েস, আপনাদের স্বার্থের ছবিটা ওর চোখে স্পষ্ট ধরা পড়ে গেছে। নিরঞ্জনকে আপনি যতটুকু বোকা ভাবেন, বোধহয় সে ততটুকু বোকা নয়। কিন্তু আমি মাসে মাসে বুঝলেন, মাসে মাসে ওর মাইনের টাকাটা হাতিয়ে নিয়েছিলেন, তো এবার বোধহয় আর সেটা হলো না। আজ থেকে আপনাদের কর্তৃত্বটা বুঝলো। আমার স্বার্থের ছবি দেখেছি নিরঞ্জন, আমার নিজের স্বার্থের জন্য ওর বিয়েতে বাধা দিচ্ছি। আমার মেয়ের বিয়ের টাকা চুরি করে ও চাকরি পেয়েছে। এসব আমি কি বলছি? ও তো আমার ছোট ভাই, সোনার মা শুনতে পেলে বলবে এসব ছেলেও তুমি চুপ করেছিলে। মনের ব্যথা মনে থাক, আমি কাউকে বলবো না, কাউকে না। কেমন দেখলেন ডাক্তার বাবু? দেখুন, আমার ধারণা আপনার মেয়ের রোগটা শারীরিক নয়, মানসিক। আমি বিশেষভাবে পরীক্ষা করে দেখলাম কোনো রোগ নেই বলে মনে হলো, অথচ ভুগছে। প্রায় দিনই মাথার যন্ত্রণায় ভোগে, খেতে চায় না। কি যে করব আমি ওই মেয়েকে নিয়ে, বিবাহযোগ্য মেয়ে। এইভাবে যদি সারা দিন শুয়ে থাকে তাহলে বিয়ে করবে কেউ? আপনি কাজ করুন, ওকে আমার কাছে একটু পাঠিয়ে দিন, আমি নির্জনে ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। দিচ্ছি পাঠিয়ে, আপনি একটু ভালো করে দেখুন। বিবাহযোগ্য মেয়ে এইভাবে যদি অসুখে ভোগে তাহলে বিয়ে দেওয়াই কষ্ট হয়ে যাবে। আমি তো আপনার মায়ের মতো। দয়া করে আপনি ওকে ভালো করে দিন। বুঝতেই তো পারছেন
পাঠিয়ে দিন, আমি দেখছি। আচ্ছা। আসুন আসুন, দেখুন দেখুন স্বর্ণলতা দেবী, আমার যতদূর মনে হচ্ছে আপনি কোনো মানসিক রোগে ভুগছেন। আমি ডাক্তার, আমার কাছে সংকোচ না করে আপনি কাইন্ডলি বলুন কি এত ভাবেন? আপনি কিছু গোপন করবেন না, কি ভাবেন? কি ভাববো? কি ভাববেন সেটা যদি আমি জানতে পারতাম তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করবো কেন? একটা কুমারী মেয়ের মধ্যে যে সজীবতা বা উজ্জ্বলতা দেখা যায়, আপনার মধ্যে একান্ত ভাবই অনুভূতি। ইয়ে না মানে এই কোন ছেলেকে আপনি ভালোবাসেন? না না, আমি ওসব। অর্থাৎ মনে হচ্ছে ধীরে ধীরে আপনি নিভে যাচ্ছেন। বাট ভাই, আপনাদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয়, তাহলে কেন আপনি মনমরা হয়ে থাকেন? আমি হ্যাঁ বলুন বলুন। আমি মানে আমি স্বর্ণা দেবী, আমি আপনাকে ডাক্তার হিসাবে নয় বন্ধুভাবে জিজ্ঞাসা করছি, কোথায় আপনার ব্যথা? মানুষ তো বন্ধুর কাছে বলে, সবকিছু খুলে বললে বুকটা হালকা হয়। আপনি যদি কোনো ছেলেকে ভালোবেসে থাকেন আমাকে খোলাখুলি বলতে পারেন। এসব তো আজকাল আচার হচ্ছে, ভালোবাসা অপরাধ নয়। আপনি আমাকে ভুল বুঝবেন না, আজ পর্যন্ত ভালোবাসা কাকে বলে সেরকম কোনো ঘটনা আমার জীবনে আসে। তাহলে কাকামণি ভাবছে আমি তার মাথার বোঝা, আমার জন্য নাকি সে বিয়ে করতে পারছে না। বাবা পঙ্গু, তাহলে আমি কার উপর ভরসা করব বলুন? তাই মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে বাবা মাকে মুক্তি দিয়ে যায়। আমার জন্য নাকি স্বস্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। আপনার কাকার সঙ্গে এইমাত্র আমার আলোচনা হয়েছে, উনি বললেন আপনার জন্য অনেক সম্বন্ধ আনা হয়েছে, কিন্তু আপনার মা বাবার একটা পছন্দ নয়, আর ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র ছাড়া আপনারও পছন্দ নয়। আপনি বিশ্বাস করুন, ওসব কথাই একদম মিথ্যে। আমি তো জানি আপনি কি কোন যোগ্যতায় একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার স্বামী চাইবো। আমি চাই, বলুন বলুন। আমি চাই সৎ চরিত্র উদ্ধার একজন মানুষ, যার ভেতরে শিক্ষা সংস্কৃতি থাকবে। অর্থ সম্পদ তার নাই বা থাকলো, সে যেন আমাকে গরিবের মেয়ে বলে কোনোদিন ঘৃণা না করে। আপনি বিশ্বাস করুন, আমি ধন ঐশ্বর্যের কাঙাল নয়, আমি কাঙাল স্নেহ ভালোবাসা। সোনা গয়নার কোনো প্রয়োজন নেই আমার। কাল একবার তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? এই তুমি তুমি বলেছি বললে রাগ করলে না তো? না না না, আপনি আমাকে তুমি বলবেন। পারবে যেতে? কোথায়? আমার চেম্বারে। সেদিন তোমার মামা মায়ের সঙ্গে যেখানে গিয়েছিলে 8টা নাগাদ যাবে, 9টা থেকে 10টা পর্যন্ত আমি গরিব রোগীদের দেখি। যেও আরেকটু পরীক্ষা করে দেখবো, আসি। আপনার ভিজিট আসতাক স্বর্ণটা বরং তো তুমি রেখে দাও, সম্ভবত তোমাদের বাড়িতে আবার আসতে হবে, একসঙ্গে দেবে। আবার কবে আসবো ঠিক বলতে পারছি না, তবে আসার সম্ভাবনা আছে। তুমি তো জানো না আমার মাসির সঙ্গে তোমার কাকার বিয়েটা ঠিক হয়ে গেছে। অবশ্য তো তুমি কাল আমার ওখানে যাচ্ছ, কথা হবে। তবে লক্ষ্মী বিয়ে কাজের সঙ্গে আবার তোমার মাকে নিয়ে যেও না। ভয় নেই ভয় নেই ভয় নেই, আমি বাঘ ভাল্লুক নই, আমি ডাক্তার। একা যেতে বললেন কেন? কি বললেন উনি? ধনীর সন্তান, নিজে একজন ডাক্তার, অথচ এতটুকু অহংকার নেই। বললেন আমি তোমার বন্ধু। আমার বন্ধুর কি সুন্দর আন্তরিকতা, কি সুন্দর কথাবার্তা, আপন করে নেবার। আমি রে আমি কি বলে গেলেন ডাক্তার বাবু? যে কাল ওনার চেম্বারে দেখা করতে বলেছে। যাবো মা কাল? যেতে যখন বলেছে তখন যাবি। জানো মা, ডাক্তার বাবু না খুব ভালো, যেমন দেখতে সুন্দর তেমনি কথাবার্তা, বড়লোক, অথচ ব্যবহার যেন সাধারণ মানুষের মতো। তার মাঝে এতটুকু গম্ভীর্য নেই। ওই রকম একটা ছেলে যদি আমার মেয়েটার জন্য পেতাম, হায় ভগবান, ছেঁড়া চাটাইয়ে শুয়ে আমি লাখ টাকার স্বপ্ন
দেখছি। কথাই বলে অভাগা যদ্যপি চায় সাগর শুকিয়ে যায়। নইলে নইলে যাকে আমি ছেলের মতো মানুষ করলাম সে আমাকে বলতে পারলো স্বার্থপর। ভাগ্য সব আমার এই পোড়া ভাগ্যের দোষ, আমার পোড়া ভাগ্যের দোষ। এসব কথা আপনি কি বলছেন বাবু? বাপ পিতামহের আমল থেকে ওই জমি আমি চাষ করে আসছি, এতদিন বাদে সে জমি আপনারা কেড়ে নেবেন, আমরা তাহলে খাবো কি? আমাদের কথা আপনারা ভাববেন না? বাবুর হুকুম, জমির কাছে যাবে না। জমি লোকাই মন্ডলকে দিতে বলেছেন, আমিও তাই দিয়েছি। দেখুন বাবু, চুপ কর বেটা, ওকে জবাব দেও আমি পছন্দ করি না। ওই জমির কাছে গেলে রক্ত গঙ্গায় বয়ে দেব, ওরে বলতে পারবি না। আমাকে সাবধান করে না দিয়ে বাবুরা লাঠি আনে মারধর করেছে। জমি এবছর লোকাই মন্ডল চাষ করবে, আমি তাকে কথা দিয়েছি। তাহলে রক্ত গঙ্গায় বইয়ে দেন, ওই জমির দখল আমি ছাড়বো না। তাতে যদি জান দিতে হয় জান দেব, লেকিন মা মাটির দাবি আমি কিছুতেই ছাড়বো না। কেন ছাড়বো? বাপ দাদার আমল থেকে চাষ করছি, আজ মুখের কথাই ছেড়ে দেবো। জিদ করিস না বেটা চাষা, জিদ করিস না। জিদ নয় বাবু, জিদ নয়, এ আমাদের রুটির চল। এই জমি চাষ করে দুমুঠো খেতে পাই, তা যদি আপনারা কেড়ে নেন আমাকে তো উপোস করে মরতে হবে। আমার তো আর জমি নেই। আর উপোস করে মরলে আমাদের কি? ঠিকই বলেছেন বাবু, ঠিকই বলেছেন। রোদে পরে বর্ষায় ভিজে হাট উজলে হাজা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা শহরে বসে পায়ের উপর পা তুলে রাখতারি করবেন। এতদিন তাই করেছেন, কিন্তু তার চলবে না। মেহনত না করে বাবুগিরি আর চলবে না। আদৌ দিবে কে? আমরা। সুলেমান, ভাষার দান উল্টে গেছে বাবু মশাই, চোখ রাঙিয়ে আর আমাদের দাবিয়ে রাখতে পারবেন না। ছোট বাবু বলে গেছেন, উনি বলে গেছেন নাঙ্গল যার জমি থাক। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি চাষা, এই জমির কাছে তুই যাবি না। আমার হুকুম, যাবি না তুই জমির কাছে। কেন রে বাবু, কেন? জমিনটা কি তোমার বাবার? লাঠি মেরে মুখ ভাঙিয়ে দেবো হারামজাদি। লাথি মারবে? লাঠি মারবো। অশালীন কথা বললে জুত দিয়ে মুখ ছিঁড়ে দেবো। আমাকে বিজয় বেরল হেমংস চৌধুরী হস্তি, আমার নাম